যে জায়গাটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে প্রেশার। তোমরা প্রেশার সম্বন্ধে ধারণা তোমাদের আছে? প্রেশার ইজ ফোর্স পার ইউনিট এরিয়া। তা প্রেশারের এক্সপ্রেশনটা ফোর্স পার ইউনিট এরিয়া হলেও সলিডের বেলায় একরকম ঘটনা ঘটে এবং লিকুইডের বেলায় আরেক রকম ঘটনা ঘটে দেখতে পেলাম। সলিডের বেলায় যেমন আমরা আমাদের ডেইলি এক্সপিরিয়েন্সের মধ্যে জানি যে একটা ব্লান্ট নাইফ দিয়ে যদি কোনো জিনিস কাটতে যাওয়া হয় তাহলে আমাদের গায়ের জোর বেশি লাগে, মোটা ছুরি দিয়ে কাটতে গেলে। কিন্তু শার্প নাইফ দিয়ে অনেক কম গায়ের জোর দিলেই কাটা হয়ে যায়, অর্থাৎ এরিয়াটা কমে যায়, এরিয়া ক্রস সেকশনটা কমে যায়। তাহলে ফোর্স বাই এরিয়া, প্রেশার হচ্ছে ফোর্স বাই এরিয়া। তাহলে এরিয়া যদি ছোট হয়ে যায় তাহলে প্রেশার ন্যাচারালি বেশি হবে। একটা দেওয়ালে পেরেক পৌঁছবার জন্য এই ঘটনাটা সত্যি। তো আমরা এই জিনিসগুলো নিচু ক্লাসে পড়ে এসেছি, এটাও পড়ে এসেছি লিকুইডের মধ্যে কোনো পয়েন্টে প্রেশার সেটা কত হয়। লিকুইডের মধ্যে কোনো পয়েন্টে প্রেশার, তার এক্সপ্রেশনটা পি ইকুয়াল টু এইচডিজি, এটার প্রমাণ ক্লাস 9-এ তোমাদের ছিল। এইচডিজি, এইচ স্ট্যান্ডস ফর হাইট বা ডেপথ, ডি হচ্ছে ডেন্সিটি, আর জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। লিকুইডের বেলায় একটা অন্য ঘটনা ঘটে। লিকুইডের বেলায় কিন্তু প্রেশার ডাজ নট ডিপেন্ড আপন এরিয়া, অর্থাৎ এইচডিজি এই এক্সপ্রেশনের মধ্যে হাইট ইন্টু ডেন্সিটি ইন্টু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এই তিনটির মধ্যে কিন্তু কোথাও কি নেই না এরিয়ার কোনো এক্সপ্রেশন নেই। তাহলে আমরা এই প্রেশার ইনসাইড এ পয়েন্ট ইনসাইড এ লিকুইড, প্রেশার এট এ পয়েন্ট ইনসাইড এ লিকুইড, এর এক্সপ্রেশন অনুযায়ী আমরা বলতে পারি লিকুইডের ক্ষেত্রে প্রেশার ডিপেন্ড আপন এরিয়া, এটা বলতে পারি না আমরা, এটা বলা যায় না। এবং হোয়াট ইজ ট্রু ফর লিকুইডস ইট ইজ অলসো ট্রু ফর গ্যাসেস অলসো। এটা যে কোনো ধরনের ফ্লুইডের বেলাতেই এটা সত্যি। এই জিনিসগুলো আমরা পড়ে এসেছি। ডেন্সিটি কাকে বলে? হোয়াট ইজ ডেন্সিটি? ডেন্সিটি হচ্ছে মাস পার ইউনিট ভলিউম, অর্থাৎ ইউনিট ভলিউম অফ এ সাবস্টেন্স, তার মধ্যে যতটা পরিমাণ ম্যাটার উপস্থিত আছে সেটাই হচ্ছে তার ডেন্সিটি। এবং সিজিএস পদ্ধতিতে একটা মজা বিষয় আছে আর কি, 1 সেন্টিমিটার ডাইমেনশনের যদি একটা কিউব তুমি নাও, তার মানে একটা কিউব নিয়েছো যার লেন্থ ব্রেথ হাইট সবই 1 সেন্টিমিটার, অর্থাৎ যার ভলিউম হচ্ছে 1 সেন্টিমিটার কিউব। এরকম একটা কিউবের মধ্যে তুমি যদি জল রাখো at 4 ডিগ্রি সেলসিয়াস, ওই জলটার মাস হবে এক্স্যাক্টলি 1 গ্রাম, বা 1 গ্রাম ওয়াটারের ভলিউম হচ্ছে 1 সেন্টিমিটার কিউব at 4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ডেন্সিটি অফ ওয়াটার সেটা যদি এসআই সিস্টেমে বার করতে চাই কি হবে? এসআই সিস্টেমে যদি বার করতে চাই তাহলে দেখো আমার মানে ইউনিটটা কিভাবে চেঞ্জ হয়ে যাবে। ইউনিটটা 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে ভালো। এইটা মানে তো এইটা, তাহলে 1 গ্রাম মানে 1/1000 কেজি, আর 1 সেন্টিমিটার মানে 1/100 মিটার ইন্টু 1/100 মিটার ইন্টু 1/100 মিটার। তাহলে এখানে 1/1000 কেজি ডিভাইডেড বাই 1/1 2 3 4 5 6 মিটার কিউব, এই দাঁড়ালো। এই যদি দাঁড়ায় তাহলে এইটা উপরে চলে গেল 1,000,000 মিটার কিউব ডিভাইডেড বাই 1000, সরি মিটার কিউব উপরে যাবে না, মিটার কিউবটা তলাতেই থাকবে, কারণ আমি এই কোয়ান্টিটিটাকে শুধুমাত্র তুলেছি।
মিটার কিউব তলাতে রইল, উপরে কেজি। তাহলে এখানে 3টে জিরো আমি কেটে দেব, কেটে দিলে আমার পড়ে থাকে 1000 কেজি পার মিটার কিউব, এই পড়ে থাকে। অর্থাৎ 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। তাহলে যে কোনো একটা মেটেরিয়ালের ডেন্সিটি তোমায় যদি দিয়ে দেওয়া হয়, তোমাদের কাজ হবে কি? তোমাদের কাজ হবে হচ্ছে এই যে যে ভ্যালুটাই দিক না কেন সেটাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করবে, তাহলেই আমরা ওই গ্রাম পার সেন্টিমিটার কিউব থেকে 1000 কেজি পার মিটার কিউবে কনভার্ট করতে পারবো। এই ছিল ডেন্সিটি আমাদের। এর সঙ্গে একটা টার্ম অনেক সময় দিয়ে দেয়, স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটি টার্মটা অনেক সময় রিলেটিভ ডেন্সিটিও বলা হয়। স্পেসিফিক গ্র্যাভিটি বা রিলেটিভ ডেন্সিটি কাকে বলে? না, মাস অফ এ সাবস্টেন্স, মাস অফ এ সার্টেন ভলিউম অফ এ সাবস্টেন্স ডিভাইডেড বাই মাস অফ এন ইকুয়াল ভলিউম অফ ওয়াটার। অর্থাৎ নিউমারেটারে যে কোনো একটা, ধরো তুমি 1 মুঠো বালি নিয়েছো, 1 মুঠো বালির মাস মেপেছো, মাপবার পর তার একটা মাস তোমার হয়েছে, সেটা 100 গ্রাম হতে পারে, 200 গ্রাম হতে পারে, 250 গ্রাম হতে পারে, যা খুশি একটা হয়েছে। এবার ওই ইকুয়াল ভলিউম, অর্থাৎ ওই বালির যা ভলিউম, সেই ভলিউমের ওয়াটার তুমি নিয়েছো, তারও মাস তুমি ডিটারমাইন করেছো। এই দুটো মাসের যে রেশিও, সেটাকেই বলা হয় স্পেসিফিক গ্র্যাভিটি বা রিলেটিভ ডেন্সিটি। এবং বুঝতেই পারছো, দুটো মাস মানে দুটো একই কোয়ান্টিটি রেশিও বলে এদের কোনো কি নেই না, এদের ডাইমেনশন নেই, এটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি। বাট সিন্স density of water at 4 degree Celsius in CGS system is 1 gram per centimeter cube, সেই কারণে স্পেসিফিক গ্র্যাভিটির ভ্যালুটা, স্পেসিফিক গ্র্যাভিটির যে ম্যাগনিটিউডটা, সেইটা সিজিএস সিস্টেমে ডেন্সিটির সঙ্গে নিউমেরিক্যালি মিলে যায়। সেটা নিজেরা একটুখানি ঠান্ডা মাথায় ভাবলেই বুঝতে পারবে কেন মিলে যাচ্ছে। ঠিক আছে? মানে এটা স্পেসিফিক গ্র্যাভিটি আর ডেন্সিটির মধ্যে কোনো তফাৎ নেই ইন সিজিএস সিস্টেম। কিন্তু এসআই সিস্টেমে যদি নিয়ে যেতে হয়, তোমায় ধরো সিজিএস সিস্টেমে তোমায় স্পেসিফিক গ্র্যাভিটি বলে দিল হয়তো 2.7, সেটাকে তোমায় এসআই পদ্ধতিতে, এসআই সিস্টেমে যদি ডেন্সিটিতে কনভার্ট করতে হয়, তখন তো আমি 2.7 ইন্টু 1000 আমায় করে নিতে হবে। অর্থাৎ 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা বুঝতে পারবো যে এক্সাক্ট ভ্যালু অফ দ্য ডেন্সিটি ইন এসআই সিস্টেম কত হবে। এগুলো ক্লাস 11-এ বলার কথা নয়, এগুলো সমস্তই ক্লাস 9-এ ছিল। রিক্যাপিচুলেশন হিসেবে বলছি, সেই জন্য বোর্ড ওয়ার্ক বিশেষ করছি না। আর্কিমিডিস প্রিন্সিপাল ছিল, আর্কিমিডিস প্রিন্সিপাল ক্লাস 8-এও ছিল, ক্লাস 9-এও ছিল। 8-এ বোধহয় ছিল, হ্যাঁ 9-এও ছিল। এই 9-এর অংশটায় যে আর্কিমিডিস প্রিন্সিপাল ছিল, তাতে কি ছিল না, তাইতে একটা জিনিস ছিল হচ্ছে, দেখবে তোমরা ওই স্টেটমেন্টটা আর্কিমিডিস প্রিন্সিপাল কি ছিল ক্লাস 9-এ, যে when a body is immersed in a fluid, is partially or fully immersed in a fluid at rest, it appears to lose a part of its weight, and this apparent weight loss is equal to the weight of the displaced fluid. দুটো পার্ট আর্কিমিডিস প্রিন্সিপালের। প্রথম কথা হচ্ছে, আমি একটা বডিকে পার্টলি অর ফুললি ইমার্স করেছি কোনো একটা ফ্লুইডের মধ্যে। ফ্লুইড মে বি লিকুইড, মে বি গ্যাস। সেই ফ্লুইডের মধ্যে পার্টলি বা ফুললি ইমার্স করেছি। সেই ইমার্স করা অবস্থায় ফার্স্ট যে আমার অবজারভেশনটা হবে, সেটা হচ্ছে দ্য বডি উইল লুজ এ পার্ট অফ ইটস ওয়েট। কিছুটা পরিমাণ ওজন সে লুজ করবে, হারাবে। এই বডিটা, এই ওয়েটটা লুজ করার পর দ্বিতীয় পার্টটা যেটা আছে আমার, সেই দ্বিতীয় পার্টটা কি বলছে? সেই দ্বিতীয় পার্টটা বলছে যে দিস অ্যাপারেন্ট ওয়েট লস ইজ ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য ডিসপ্লেসড ফ্লুইড। অর্থাৎ বডিটাকে ডোবানোর ফলে যতটা ফ্লুইডকে আমি ডিসপ্লেস করতে পেরেছি, বডিটা কিন্তু মানে ততটাই হালকা হবে যতটা সে যে ওয়েটের লিকুইডকে ডিসপ্লেস করতে পেরেছে। আমি একটা উদাহরণ দিই, ব্যাপারটা তাহলে মনে পড়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। বডিকে ঝোলানো হয়েছে,
একটা স্প্রিং ব্যালেন্স, এই স্প্রিং ব্যালেন্সের একটা বডিকে ঝোলানো হয়েছে, এই বডিটার ওয়েট শো করছে ধরা যাক 20 গ্রামস। এটা তার মানে বডিটার ট্রু ওয়েট 20 গ্রামস। এইবার এই বডিটার ডেন্সিটি কত আমি জানি না, এই বডিটা ভলিউম ধরা যাক 10 সিসি, ধরা যাক 10 সিসি। এইবার বডিটাকে আমি স্প্রিং ব্যালেন্স থেকেই ঝুলিয়েছি, এখন তার মাস দেখাচ্ছে বা তার ওয়েট দেখাচ্ছে। অ্যাকচুয়ালি স্প্রিং ব্যালেন্স মানে 20 গ্রাম না লিখে 20 গ্রাম ওয়েট লেখা উচিত, এটাও 10 গ্রাম ওয়েট লেখা উচিত। এই অবস্থায় বডিটাকে ঝুলিয়েছি, কিভাবে ঝুলিয়েছি না জলের মধ্যে ডুবিয়ে ঝুলিয়েছি, অর্থাৎ ইট ইজ নাও ইমার্সড ইন ওয়াটার, জলের মধ্যে ডুবে গেছে এই অবস্থা। তাহলে আর্কিমিডিস প্রিন্সিপালের ফার্স্ট পার্টটা তার মানে ট্রু, যে যখনই আমি একটা বডিকে পার্টলি অর ফুললি ইমার্স করলাম কোনো একটা ফ্লুইডের মধ্যে, ইট অ্যাপিয়ার্স টু লুজ এ পার্ট অফ ইটস ওয়েট। সত্যি সত্যি এর ওয়েটটা কিন্তু পালিয়ে যায় না, ইট অ্যাপিয়ার্স দ্যাট ইট হ্যাজ লস্ট ইটস ওয়েট। এখানে কতটা ওয়েট লস হয়েছে না 20 গ্রাম ওয়েট ছিল, 10 গ্রাম ওয়েট হয়েছে, তাহলে ওয়েট লস এখানে 10 গ্রাম, 20 মাইনাস 10 করলে 10 গ্রাম। এবার দেখো আমরা সেকেন্ড পার্টটায় আসি, যদি যে দিস অ্যাপারেন্ট ওয়েট লস ইজ ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য ডিসপ্লেসড ফ্লুইড। আচ্ছা 10 সিসি ভলিউম বলেছি বডিটা, তাহলে এইখানে যখন বডিটা জলের মধ্যে ডুবিয়েছি, এ কতটা ফ্লুইডকে ডিসপ্লেস করবে, কতটা জলকে ডিসপ্লেস করবে, কত ভলিউমের ওয়াটারকে ডিসপ্লেস করবে? 10 সিসি। 10 সিসি ভলিউমের ওয়াটারকে ডিসপ্লেস করবে। আচ্ছা ওয়াটারের ডেনসিটি 1 গ্রাম পার সিসি, তাহলে 10 সিসি ওয়াটারের মাস কত? 10 গ্রাম। 10 গ্রাম, তাহলে 10 সিসি ওয়াটারের ওয়েট হচ্ছে 10 গ্রাম ওয়েট। তাহলে আর্কিমিডিস প্রিন্সিপালের যে সেকেন্ড পার্টটা, দিস অ্যাপারেন্ট ওয়েট লস ইজ ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য ডিসপ্লেসড ফ্লুইড। তাহলে ডিসপ্লেসড ফ্লুইডের ওয়েটের সঙ্গে ওয়েট লসটা সমান। ডিসপ্লেসড ফ্লুইডের ওয়েট কত হলো, ওয়াটার যতটা ডিসপ্লেসড হয়েছে তার ওয়েট কত হলো 10 গ্রাম ওয়েট, তাহলে এ কতটা ওয়েট লস করেছে, আর 10 গ্রাম ওয়েটই ওয়েট লস করেছে। তাহলে আর্কিমিডিস প্রিন্সিপাল যে সত্যি বা মিথ্যা নয় সেটা তাহলে বোঝা গেল। দেখো এই এক্সপ্লেনেশনটা ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। স্বাগতা? হ্যাঁ স্যার। বেশ, নেক্সট একটা অংশে আসি, সেটা হচ্ছে যে এইটা দিয়ে এই ফর্মুলাটা দিয়ে আমরা যে কোনো বডির ভলিউম ডিটারমাইন করতে পারবো। কীভাবে ডিটারমাইন করতে পারবো সেটা একটু দেখে নিই। সেটা হচ্ছে না মুছলেই হতো, এইটুকু মুছলেই আমার কাজ হয়ে যেত, এইটুকুই মুছি। এই বডিটার ওয়েটটা মনে করো W1, ট্রু ওয়েট অফ দ্য বডি। আর এই অবস্থায় এই বডিটার ওয়েটটা মানে এই রিডিংটা দেখাচ্ছে W1, এই অবস্থায় রিডিংটা দেখাচ্ছে W2, এই অবস্থায় তার মানে এটা W2 ওয়েট শো করছে। তাহলে অ্যাপারেন্ট ওয়েট লস, অ্যাপারেন্ট স্যার নিচের যে বক্সটা ওটার বডি ওয়েটটা, ওয়েট ওয়ান, নিচের বক্স বলতে
মানে স্যার যেটা তো ঝুলছে যে বক্সটা এটা W1 তার ওয়েট, ট্রু ওয়েট। হ্যাঁ আর হ্যাঁ এইখানে আমি জলের মধ্যে ডুবিয়ে ঝুলিয়েছি বলে ওয়েট কমে গেছে, এইটা তার মানে হচ্ছে তার অ্যাপারেন্ট ওয়েট। এবং W2 বুঝতেই পারছো W1 এর থেকে কম, তার মানে হ্যাঁ হ্যাঁ না না, হ্যাঁ স্যার। তাহলে অ্যাপারেন্ট ওয়েট লস সেটা কত হবে? W1 মাইনাস W2। তাহলে আর্কিমিডিস প্রিন্সিপল কি বলে দিয়েছে? ইকুয়াল টু দ্য ওয়েট অফ ডিসপ্লেসড ফ্লুইড। ঠিক আছে, এইবার এই বডিটার ভলিউম যদি ভিসিসি হয়, এই বডিটার ভলিউম যদি ভিসিসি হয়, আর এই যে লিকুইডটা ডুবিয়েছে ডেনসিটি যদি ডি হয়, তাহলে ওয়েট, ওয়েট না লিখে মাস লিখি এখানে, মাস অফ ডিসপ্লেসড ফ্লুইড মাস অফ ডিসপ্লেসড ফ্লুইড কত হবে? না, মাস অফ ডিসপ্লেসড ফ্লুইড হবে তাহলে ভি ইন্টু ডি, ভলিউম ইন্টু ডেনসিটি করলে মাস অফ ডিসপ্লেসড ফ্লুইড হয় তো, ইন্টু, আচ্ছা এটাকে মাস ছেড়ে দিয়ে যদি আমি ওয়েট করতে চাই, এটাকে যদি আমি মাস না লিখে যদি ওয়েট লিখতে চাই, তাহলে আমাকে মাসের সঙ্গে তাহলে কি গুণ করতে হতো? জি গুণ করে দিতে হতো। তাহলে সেইটা নিশ্চয়ই, তাহলে ওয়েট অফ দ্য ডিসপ্লেসড ফ্লুইড হচ্ছে ভি ইন্টু ডি ইন্টু জি, এইটা। তাহলে W1 মাইনাস W2 হচ্ছে ভি ইন্টু ডি ইন্টু জি। তাহলে আমরা বলতেই পারি তাহলে W1 মাইনাস W2 ইকুয়াল টু ভি ইন্টু টি ইন্টু জি। তাহলে ভি হচ্ছে W1 মাইনাস W2 বাই ডি ইন্টু জি। এবার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আমরা ওজন সাধারণভাবে মাস দিয়েই এক্সপ্রেস করি। তো তোমার ওজন কত যদি বলি 40 কেজি, কেউ বললো, কেউ 50 কেজি বললো, কেউ 50 কেজি ইন্টু 9.8 ইন্টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এরকমভাবে তো বলে না, বা এত নিউটন সেরকমভাবে বলে না। আমরা তার মানে মাস দিয়ে এক্সপ্রেস করি। তাহলে মাস দিয়ে যদি এক্সপ্রেস করি, এটা যদি, তার মানে W1টা যদি গ্রাম ইউনিটে মাপি, W2টাও যদি গ্রাম ইউনিটে মাপি, মুখে বলছি ওয়েট, কিন্তু আসলে গ্রাম ইউনিটে মাপছি মানে মাস মাপছি। তাহলে এইটা গ্রাম ইউনিটে যদি মাপি, এইটাও যদি গ্রাম ইউনিটে মাপি, তাহলে আলটিমেটলি এই জিটার আর প্রয়োজন পড়বে না। কেন পড়বে না? না, W1 নিশ্চয়ই তার মানে M1 ইন্টু জি এর মধ্যে ঢুকে আছে, W2 মধ্যেও M2 ইন্টু জি এটা ঢুকে আছে। তার মানে ভি যে এক্সপ্রেশনটা লিখেছি, তাহলে M1G মাইনাস M2G বাই ডিজি। তাহলে জি যদি কমন নিই, তাহলে কি হবে? কেটে যাবে ডি। তাহলে কেটে যদি যায়, তাহলে এই এক্সপ্রেশনটা কি দাঁড়ায়? এখানে M1 মাইনাস M2 ইন্টু জি বাই ডি ইন্টু জি, তাহলে ডিডি জি কেটে গেল, তাহলে M1 দাগ দিয়ে দিই। তাহলে এবার M1 মাইনাস M2 ভি এর এক্সপ্রেশনটা কি দাঁড়ালো? M1 মাইনাস M2 বাই ডি। এবার এই যে লিকুইডটার মধ্যে ডুবিয়েছে, এটা যদি জল হয়, জলের ডেনসিটি কত? সিটিএস এ 1 গ্রাম পার সিসি। তাহলে ডি এর ভ্যালু যদি 1 হয়ে যায়, তার মানে আলটিমেটলি আমার এক্সপ্রেশনটা হ্যাঁ ভি ইকুয়াল টু M1 মাইনাস M2 এইটুকু থাকে। অর্থাৎ দেখো ওই এক্সপ্রেশনটা আলটিমেটলি, তার মানে এই দুটো ওয়েট কাম মাসের ডিফারেন্স দিয়ে প্রকাশ করা হচ্ছে। অর্থাৎ বলতে চাইছি যেটা, সেটা হচ্ছে এইটা W1, এটা হচ্ছে ট্রু ওয়েট, এটা W2, এটা হচ্ছে অ্যাপারেন্ট ওয়েট। এদের যেটা বিয়োগফল সেটাই তার মানে ভলিউম। আমি একটা ছোট্ট প্রবলেম দিই, তাহলে ব্যাপারটা কতটা বুঝেছো সেটা তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, লেখো প্রবলেমটা। আমি প্রবলেমটা এখানেও একটুখানি লিখে দিই, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে।
আচ্ছা, এই বডিটা জলের মধ্যে ডোবানো আছে, সেই অবস্থায় ভাসছে। বুঝতেই পারছো যে এই অবস্থায় বডিটা পুরোপুরি ডোবার দরকার পড়েনি, তা সত্ত্বেও ভাসছে। তার মানে এর মধ্যে ডুবে আছে হচ্ছে 4/5 পার্ট জলের মধ্যে ডুবে আছে, আর জলের উপরে আছে 1/5 পার্ট। ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে, এটা জল, জলের ডেনসিটি, এটা হচ্ছে ওয়াটার ডেনসিটি হচ্ছে 1 গ্রাম পার সিসি। আমি যদি এই বডিটাকে তুলে জল থেকে তুলে কেরোসিনের মধ্যে ডোবাই, তাহলে বডিটা ভাসবে না ডুবে যাবে? ভাসলে কেমন করে ভাসবে? অর্থাৎ আমি এরকম কেরোসিন নিয়েছি, কেরোসিনের মধ্যে বডিটাকে ডোবানোর চেষ্টা করেছি, হয় ডুবে যাবে, নাহলে ভাসবে। কি হবে আমি জানি না, তোমার শুধু ইনফরমেশন বলতে দেওয়া আছে কেরোসিনের ডেনসিটি দেওয়া আছে 0.8 গ্রাম পার সিসি। এই ভ্যালুটা তোমায় সাপ্লাই করা আছে। তোমায় প্রশ্নটা হচ্ছে, উইল দ্য বডি ফ্লোট অর সিঙ্ক ইন কেরোসিন? 1 নম্বর পার্ট। যদি ফ্লোট করে, সিঙ্ক করলে তো মিটেই গেল। সিঙ্ক করলে কেন সিঙ্ক করছে সেটা তোমায় এক্সপ্লেন করতে হবে। আর যদি ফ্লোট করে, এখানে যেমন 4/5 পার্ট ডুবে আছে, 1/5 পার্ট উপরে আছে, এখানে যদি ফ্লোট করে তাহলে কিভাবে ফ্লোট করছে, অর্থাৎ কত পার্ট কেরোসিনের মধ্যে ডুবে আছে, কত পার্ট কেরোসিনের বাইরে আছে, সেটা আমায় বলতে হবে। তোমার ইনফরমেশন শুধু এইটুকু দেওয়া আছে, আর কিছু ইনফরমেশন দেওয়া নেই। চেষ্টা করো তো, ক্লাস 9-এ তো এই নিয়ে অনেক ছিল জিনিসপত্র, একটু বুদ্ধি খাটাও, বুদ্ধি খাটিয়ে অঙ্কটা একটু এগোবার চেষ্টা স্যার বলছি, এমন কোনো আর 5 মিনিট ক্রাইটেরিয়া কি সময় দেওয়া আছে তারপরে যে পাঠে যাব। দুই ক্ষেত্রেই অপসারিত তরলের ভর সমান হবে? না, তা কেন হবে? দুটো ডেনসিটি আলাদা, কেরোসিনের মধ্যে তো বডিটা বেশি ডুবে যাবে, তাই না? হ্যাঁ স্যার, সেটাই হচ্ছে। তাহলে না মানে আমি ওই যে 4/5 যে পার্টটা, সেটাকে 10 সিসি ধরে মানে আর কি হিসেবটা করছিলাম। 10 তার সিসি কেন, জন্যই মানে দুই 10 ক্ষেত্রে, সিসি কেন ধরবে? 10 সিসি দেওয়া আছে না? মানে এমনি এক্সাম্পলের মতো। স্বাগত, হলো কিছু? স্যার আমি ক্যালকুলেশনটা বুঝতে পারছি না। বেশ, তাহলে দেখো কিভাবে ক্যালকুলেশন করি। কিছুই না, ভাবতে হবে আসলে। প্রথমে ধরছি, লেট ডাব্লিউ বি দ্য ট্রু ওয়েট অফ দ্য বডি। প্রথমে ধরে নিলাম। প্রথম ক্ষেত্রে এইবার এখানে আরেকটা জিনিস ধরতে হবে, ডাব্লিউ বি ট্রু অফ দ্য বডি অ্যান্ড ভি বিটস ভলিউম। এই দুটো পার্ট ধরে নিলাম। তাহলে প্রথমে দেখো, ভি ভলিউমটা ডোবেনি কিন্তু। তাহলে কতটা ডুবেছে না, 4/5 ভি এতটা ডুবেছে। তাহলে এতটা ভলিউমের ওয়াটার ডিসপ্লেসড হয়েছে। তাহলে এতটা ভলিউমের ওয়াটার যদি ডিসপ্লেসড হয়, তার মাস কত হবে ইন্টু 1 গ্রাম পার সিসি। অর্থাৎ ডেনসিটি দিয়ে আমি ভলিউমকে মাল্টিপ্লাই করলে আমরা মাস পেয়ে যাব। সেটা নিশ্চয়ই কার সঙ্গে সমান হবে, ডাব্লিউর সঙ্গে সমান হবে। দিস ইজ মাই ফার্স্ট পয়েন্ট। এই ইকুয়েশনটা বুঝতে পারলে না পারলে না বলো। এইটা হচ্ছে ভলিউম অফ displaced water, এটা হচ্ছে ডেনসিটি অফ ওয়াটার। তাহলে ভলিউম ইন্টু ডেনসিটি করলে মাস পাওয়া যায়,
আমরা এখানে ওয়েট বলছি বটে, কিন্তু আসলে মাস হিসেব করছি। তাহলে 4/5 ভি ইন্টু 1 ইকুয়াল টু তাহলে ডাব্লিউ, কারণ এই অবস্থায় তো বডিটা ভাসছে, বডিটার ওয়েটের সঙ্গে এই ডিসপ্লেসড ওয়াটারের ওয়েটটা সমান হয়েছে বলে তবেই বডিটা ভাসছে। ক্লিয়ার নাকি? ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, সমানের ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার লেট এক্স পার্ট অফ ভি of the body be immersed in kerosene. আমরা ধরে নিচ্ছি কেরোসিনের মধ্যে এক্স পার্টটা ডুবে আছে। এখানে যেমন এক্স পার্টটা বলে দিয়েছিল 4/5, আমরা এখানে এক্স ধরলাম। এইবার এক্সটা কত আমরা জানি না, and the body floats, এই অবস্থায় বডিটা ভাসছে ধরে নিলাম। এবার যদি এক্স 0 বেরোয় তাহলে বডিটা ডুবে যাচ্ছে। আমরা এক্স এর ভ্যালু কত বেরোচ্ছে সেটা হিসাব করতে পারবো। তাহলে কেরোসিনের যে ভলিউমটা ডিসপ্লেসড হয়েছে সেটা তাহলে এক্স ইন্টু ভি, এটাই হচ্ছে ডিসপ্লেসড কেরোসিন ভলিউম। আপত্তি নেই? এর সঙ্গে স্যার কেরোসিনের পার্টটা এক্স ধরতে হবে। কেরোসিনের মধ্যে এক্স পরিমাণ, লেট ইট বি এক্স। এক্স পার্ট, এক্স সিসি নয়, কিন্তু এক্স পার্ট ডুবে আছে। তার মানে টোটাল ভলিউম হচ্ছে বডিটার ভি, তার যদি এক্স পার্ট ডুবে থাকে, এক্স পার্ট এক্স এর ভ্যালু এখানে যেমন ওয়াটারের বেলায় এক্স এর ভ্যালুটা হচ্ছে 4/5, 4/5। তাহলে কেরোসিনের বেলায় সেটা হ্যাঁ। কি ফ্র্যাকশন আমি তো জানি না, সেই জন্য এক্স ধরেছি। না। এইবার তাহলে এক্স, তাহলে কেরোসিন কতটা ডিসপ্লেসড হয়েছে, এক্স ইন্টু ভি পরিমাণ কেরোসিন ডিসপ্লেসড হয়েছে। এইটা হচ্ছে ডেনসিটি অফ কেরোসিন, এটা হচ্ছে ডেনসিটি অফ কেরোসিন। দেখো আপত্তি নেই? তাহলে সেটা নিশ্চয়ই ডাব্লিউর সঙ্গে সমান। আমি ধরে নিয়েছি তো বডিটা ভাসছে, তাহলে কেরোসিন এতটা ডিসপ্লেসড হয়েছে ভলিউমে, তার ডেনসিটি দিয়ে গুণ করেছি, তাহলে এটা হচ্ছে মাস অফ দ্য ডিসপ্লেসড কেরোসিন, সেটা নিশ্চয়ই মাস অফ দ্য বডির সঙ্গে সমান, তবেই বডিটা ভাসবে। হ্যাঁ না? না? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তাহলে এটাও ডাব্লিউ এটাও ডাব্লিউ, তাহলে ইকুয়েট করে দাও, তাহলে কাজ শেষ। 4/5 ভি ইন্টু 1টা লিখলাম না, ইকুয়াল টু এক্স ভি ইন্টু 0.8, তাহলে ভি ভি ক্যান্সেলস আউট, তাহলে এক্স ইকুয়াল টু 4/5 ইন্টু 0.8, তাহলে 4/5 ইন্টু 0.8 মানে 8/10, তাহলে 10টা উপরে চলে গেল, তাহলে 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, এটা 4 দিয়ে কাটলে এটা হচ্ছে ঠিক করছি 8/10 হলো, তাহলে 5 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 2। স্যার বলছি ডাইরেক্ট 0.8টাকে 5 এর সঙ্গে গুণ করে দিলেই তো 4 হয়ে যাচ্ছে। তাও হবে, তাহলে 2, তাহলে ইকুয়াল টু 1। বুঝু ক্লাস নিচ্ছে এখনো বাবা? হ্যাঁ, শেষ হলে আমি বলবো। বুঝু, হ্যালো, শুনতে পাচ্ছিস? বলছি আমি এখনো ক্লাস শেষ হলে আমি জানাবো, এখনো হয়নি। শুনতে পেলি? হ্যালো, 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 শুনতে পাচ্ছিস? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছিস এবার? বলছি ক্লাস শেষ হয়নি এখনো, ক্লাস শেষ হলে জানাবো, বুঝেছিস? আমি ফোন করবো। বেশ।
হ্যাঁ, তাহলে x ইকুয়াল টু 1 বেরোলো। x ইকুয়াল টু 1 বেরোনোর মানেটা কি? x ইকুয়াল টু 1 বেরোনোর মানে হচ্ছে বডিটা পুরোপুরি পুরোটাই ডুবে গেছে। পুরোটাই ডুবে যাবে, ডুবে কিন্তু ভাসবে, মানে ডুবে ভাসবে মানে দেখা যাচ্ছে ডোবা অবস্থায় সাবমেরিনের মতো অবস্থা হবে আর কি। ডোবা অবস্থাতে তার অ্যাপারেন্ট তার ওয়েটের সঙ্গে তার এই তোমার কেরোসিনের ওয়েটটা একদম মিলে যাচ্ছে তার নিজের ওয়েটের সঙ্গে। তাহলে ডোবা অবস্থায় তুমি বলটাকে এখানে রাখো, এখানে রাখো, এখানে রাখো, এখানে রাখো, যেখানেই রাখো সেইখানে থেকেই কিন্তু বডিটা ভাসবে। যদি তোমার এক্সট্রা দেখা যেত যে মানে কিছু একটা বড় ফ্র্যাকশন আসতো, মানে একের থেকে বড় ফ্র্যাকশন আসতো, সেক্ষেত্রে আমরা বলতে পারতাম যে যেহেতু এক্স এর ভ্যালুটা 1 এর থেকে বেশি, তাহলে বডিটার যা ভলিউম সেইটুকু ডোবালে বডিটা ভাসবে না, তার চেয়ে আরো বেশি ভলিউম ডোবানোর দরকার পড়বে। সুতরাং সেই ভলিউম তো বডিটার যেহেতু নেই, তাহলে বডিটা ভাসবে না, ডুবে যাবে। আচ্ছা, এটা গেল আর্কিমিডিস প্রিন্সিপালের একটা পার্ট। এইরকম ভাবে তোমরা এই স্যার হ্যাঁ বলো। স্যার বলছি এক্স এর ভ্যালু অনুযায়ী কি করে বুঝবো যে বডিটা ফ্লোট করবে কি সিঙ্ক করবে? তুমি এখানে x এর ভ্যালু 1 বেরিয়েছে মানে তুমি ধরে নিয়েছো তো x পার্ট অফ ভিউ অফ 1 দ্য ভলিউম বডি বি ইমার্সড ইন কেরোসিন। তার মানে 1 পার্ট ডোবাচ্ছ ভি এর 1 পার্ট, ভি এর 1 পার্ট ডোবানো মানে গোটা বডিটাই ডোবানো, হ্যাঁ স্যার। তাই তো? গোটা বডিটা ডোবানো অবস্থায় দেখতে পাচ্ছি আমার বডিটা ভাসার কথা, তা গোটা বডিটা ডুবে ভাসবে, তার মানে অর্থাৎ গোটা বডিটাকে ডুবিয়ে দেবো মানেই হচ্ছে গোটা বডিটা তার মানে নিজের ভলিউমের সমান ভলিউম কেরোসিন ডিসপ্লেস করলে ইট ক্যান ফ্লোট এনিওয়্যার ইনসাইড দ্য লিকুইড। এখানে রাখলে এখানে থাকবে, এখানে রাখলে এখানে থাকবে, এখানে রাখলে এখানে থাকবে, যেখানে রাখবো যে লেভেলে রাখবো সেই লেভেলেই থাকবে। এবার বুঝতে পারা যাচ্ছে? হ্যাঁ স্যার। অঙ্কটা কিন্তু খুব কঠিন নয়, একটু ভাবনা শুধু। স্যার এখন তো তাহলে পুরো বডিটা যখন ডুবে গেছে তখন তো যে পরিমাণ কেরোসিন অপসারিত হবে তার ভরটা তো ওই যে পরিমাণ জল অপসারিত হয়েছিল তার সঙ্গে সমানই হবে। হ্যাঁ, সেটা হবে। সেটাই বললাম প্রথমে, মানে সেটাই হচ্ছে। কিন্তু তুমি তো সেটা বলনি আমাকে। তুমি আমাকে বলেছিলে যে দুটোর মাস কি সমান। হ্যাঁ, অপসারিত জলের ওজন সমান হবে কিনা বা ভর সমান হবে কিনা দু ক্ষেত্রে। না হলে তো বডিটা ভাসবে না। আচ্ছা, আমরা আর্কিমিডিস প্রিন্সিপালের আরেকটা গল্প দিয়ে শেষ করবো আজকের ক্লাস। গল্পটা কি? গল্পটা হচ্ছে তোমরা শুনেওছো ছোটবেলায় যে আর্কিমিডিসকে রাজা ডেকেছিলেন মুকুটের ওজন ডিটারমাইন করবার জন্য, তাই তো? এই গল্পটা সব বইতেই থাকে, কিন্তু এর পেছনে ফিজিক্সটা কি সেটা আমরা সেই বয়সে অতটা তলিয়ে দেখি না। আর্কিমিডিস যে দেশে থাকতেন সেই দেশের রাজা একটা সোনার মুকুট তৈরি করালেন, স্যাঁকড়াকে বলে দিলেন একদম খাঁটি সোনা দেবে। স্যাঁকড়া বললেন হ্যাঁ মহারাজ, আপনার মুকুটে কি ভেজাল দিতে পারি? তার মুকুট ডেলিভারি হলো, তারপরে রাজার মনে সন্দেহ জাগলো যে মুকুটটা সত্যি খাঁটি সোনার কিনা কি করে যাচাই করব। তখন আর্কিমিডিসের ডাক পড়ল। আর্কিমিডিসকে রাজা বললেন যে দেখো, মুকুটটা নষ্ট না করে তোমাকে বলে দিতে হবে এই এর মধ্যে যে সোনা আছে এটা খাঁটি সোনা না এর মধ্যে খাদ মেশানো আছে। তা আর্কিমিডিস কি করেন? আর্কিমিডিস মুকুটটা বাড়ি নিয়ে এলেন, এবার ভাবছেন, রোজই ভাবছেন, ভাবতে 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 সেই যে গল্পটা শুনেছিল যে বাথটাবের মধ্যে টইটুম্বুর ভর্তি বাথটাব, তার মধ্যে যখন চান করতে যাচ্ছেন যেই মুহূর্তে একটা পা রেখেছেন সঙ্গে সঙ্গে খানিকটা জল উপচে পড়লো, এবং তখনই ওনার মাথায় একটা আইডিয়া ক্লিক করলো। সেই আইডিয়াটা ধরেই পরবর্তীকালে এই সমস্যাটা সমাধান করলেন। কি সেই আইডিয়া? সেই আইডিয়াটা দেখি। আইডিয়াটা হচ্ছে সোনার মুকুট জলের মধ্যে যদি ডোবায়, সোনার মুকুট তো বুঝতে পারছো পাতলা পাত দিয়ে তৈরি হয়, তার মধ্যে অনেক কারুকার্য ইত্যাদি থাকে। তা সেই মুকুটটা জলে ডোবালে সে কতটা ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেস করবে? ঠিক তার এক্সাক্ট যতটা সোনা তার মধ্যে ব্যবহার হয়েছে তার যা ভলিউম সেই পরিমাণ সে জল ডিসপ্লেস করবে। সে সোনা হোক, সোনার সঙ্গে
কোনো খাদ মেশানো থাকুক, যাই থাকুক, যা মেটেরিয়াল দিয়ে তৈরি হোক না কেন মুকুটটা, সেই মেটেরিয়ালটার যে এক্স্যাক্ট ভলিউম, সেই এক্স্যাক্ট ভলিউমের ওয়াটারই সে ডিসপ্লেস করবে। আর্কিমিডিস করলেন কি, আর্কিমিডিস প্রথমে মুকুটটাকে এয়ারে মানে ট্রু ওয়েটটা মাপলেন, একদম খুব নিখুঁত করে দাঁড়িপাল্লায় চাপিয়ে শুকনো অবস্থায় মুকুটটা ওজন করলেন। সেই ওজনটা পেয়ে গেলেন, সেই ধরনের মাছটা পেয়ে গেলেন, ভরটা। এইবার জলের মধ্যে ডোবালেন, জলটা খানিকটা উপরে উঠে গেল, কতটা উপরে উঠে গেল তার ভলিউম ডিফারেন্সটা মাপলেন, অর্থাৎ ইনিশিয়াল ভলিউমটা আগে মেপে রেখেছিলেন, তারপর মুকুটটা জলে ডোবানোর পর জলতল কতটা উঠলো, ওয়াটার লেভেল কতটা রাইজ করলো, সেখান থেকে কতটা ভলিউম ইনক্রিজ করলো জলে, সেটা পেয়ে গেলেন। তার মানে দ্যাট ইনক্রিজ ইন ভলিউম অফ ওয়াটার ইজ ইকুয়াল টু দ্য অ্যাকচুয়াল ভলিউম অফ দ্য ক্রাউন, মুকুটটার যা আসল ভলিউম তার সঙ্গে নিশ্চয়ই সমান। তাহলে আমি যদি ওই ট্রু মাস যেটা এর আগে ডিটারমাইন করে রেখেছি, সেইটাকে যদি এই ভলিউম দিয়ে ডিভাইড করি, অর্থাৎ মাস বাই ভলিউম যদি করি, তাহলে ডেন্সিটি অফ গোল্ড পেয়ে যাব, অর্থাৎ সোনার ঘনত্ব, সোনার বলবো না, মুকুটটা যে মেটেরিয়াল দিয়ে তৈরি সেটা খাঁটি কি খাঁটি নয় সেটা তো জানি না, মুকুটটা যে মেটেরিয়াল দিয়ে তৈরি তার ঘনত্ব পেয়ে যাব। তাহলে এইভাবে মুকুটের ব্যবহৃত মেটালটার ঘনত্ব উনি বার করে ফেলেন অ্যাকিউরেট। এইবার রাজা যখন, তার কাছে প্রচুর খাঁটি সোনার আরও সমস্ত তোমার দ্রব্যাদি আছে, খাঁটি সোনার বার মানে বার যেগুলোকে বলে সেরকম জিনিসপত্র আছে, উনি সেই খাঁটি সোনার একদম যেটাকে পিওরেস্ট ফর্ম অফ গোল্ড বলা হয় 24 ক্যারেট গোল্ড, সেই পরিমাণ সোনা আবার ওই একই পদ্ধতিতে তার ঘনত্ব বা তার ডেন্সিটি নির্ণয় করলেন। প্রথমে শুকনো সোনার বারটাকে ওজন করলেন, তারপর সেটাকে জলে ডুবিয়ে তার ভলিউম মাপলেন, ভলিউম মেপে মাস বাই ভলিউম করে তার ডেন্সিটি বার করলেন। যদি দুটো ডেন্সিটি সমান হয় তাহলে অবশ্যই মুকুটটা খাঁটি সোনার তৈরি, কারণ সোনা কিন্তু খুব ভারী ধাতু, সোনার ডেন্সিটি অত্যন্ত বেশি। সোনার ডেন্সিটি প্রায় বোধহয় 17 গ্রাম পার সিসি বা 19 গ্রাম পার সিসি, আমার ঠিক মনে নেই এক্স্যাক্টলি, এরকম একটা কিছু হয়, প্রচণ্ড হেভি মেটাল সোনা। এবং যখনই তুমি ওর মধ্যে খাদ মেশাও, খাদ হিসেবে কি মেশানো হয়, কপার মেশানো হয় আর সিলভার মেশানো হয়। সিলভার কপার এদের দুজনেরই ডেন্সিটি সোনার তুলনায় অত্যন্ত কম, ফলে যখনই তুমি খাদ মেশাচ্ছ তখন ওই সংকর ধাতু বা অ্যালয় যেটা তৈরি হচ্ছে, সেই অ্যালয়টার ডেন্সিটি পিওর গোল্ডের ডেন্সিটি থেকে কম হয়ে যাচ্ছে। তাহলে যদি আর্কিমিডিস কি পেয়েছিলেন সেটা গল্প নয়, আর্কিমিডিসের যে মুকুটের যে ডেন্সিটি উনি বার করেছিলেন, সেই ডেন্সিটিটা যদি পিওর গোল্ডের ডেন্সিটি থেকে কম হয় তাহলে নিশ্চয়ই ওই মুকুটের মধ্যে খাদ মেশানো আছে। প্রসেসটা বোঝা গেল কিভাবে নির্ণয় করতে পেরেছিলেন? হ্যাঁ স্যার। বেশ, আর্কিমিডিস প্রিন্সিপালের অঙ্ক টঙ্ক আছে দেখবে বইতে, সেই অঙ্কগুলো পড়ো।